মেমোরি ম্যানেজমেন্টের এই ভিডিওটা দেখব কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন কাকে বলে, সেই রিলেটেড কী কী থিওরি রয়েছে। তো মেমোরি অ্যালোকেশন মেন মেমোরির মধ্যে কিভাবে হয় সেটার বিভিন্ন টেকনিক আছে, তার মধ্যে কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন একটা। তো এখানে কিভাবে ম্যাপিংটা হয় সেটা এই ডায়াগ্রাম দিয়ে বোঝা যায়। তো আগের ভিডিওতে বলেছিলাম যে লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে ম্যাপিং সেটা কিভাবে হার্ডওয়্যার সাপোর্টের মাধ্যমে হয়ে থাকে সেটাই ডায়াগ্রামে দেখা যাচ্ছে। তো এখানে কি বলা আছে, লজিক্যাল অ্যাড্রেস আসছে যেটা হচ্ছে সিপিইউ জেনারেটেড অ্যাড্রেস। তো আগের ভিডিওটা যেমন লজিক্যাল অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেস এক্সপ্লেন করেছিলাম যে সিপিইউ একটা অ্যাড্রেস বাইন্ড হওয়ার পরে একটা অ্যাড্রেস জেনারেট করবে, সাইজ জেনারেট করবে, সেটা মেমোরিতে প্লেস হওয়ার পরে তার অ্যাকচুয়াল ফিজিক্যাল অ্যাড্রেস থাকবে। তো ফিজিক্যাল অ্যাড্রেসটা কিভাবে আসবে এখানে, তো লজিক্যাল অ্যাড্রেস রয়েছে আর একটা লিমিট রেজিস্টার, যে লিমিট রেজিস্টারটা ডিনোট করছে যে ওই যে পার্টিকুলার একটা ফিক্স সাইজড মেমোরি রয়েছে তার মধ্যে এইটাকে প্লেস করা যাবে কিনা। সেটা যদি লিমিটের থেকে বেশি হয়ে যায়, সাপোজ 100 কেবি জায়গা রয়েছে, সেখানে হয়তো 110 কেবি একটা যে কোড সেটা প্লেস করতে হলো, তো সেখানে কিন্তু লিমিট রেজিস্টার এরর দেবে। আচ্ছা, লিমিট রেজিস্টার এরর দিলে সেটা অ্যাড্রেসিং এরর হিসেবে ডিনোট করা হবে। তো লজিক্যাল অ্যাড্রেস এলো, লিমিট রেজিস্টারে প্রথম টেস্ট হলো, তারপরে রিলোকেশন রেজিস্টার। রিলোকেশন মানে যে সাপোজ ওই পার্টিকুলার মেমোরি ব্লকটা কোন লোকেশন অবধি আছে সেটার সাথে এই ভ্যালুটা অ্যাড হয়ে এফেক্টিভ মেমোরি যে ফিজিক্যাল অ্যাড্রেস সেটা পাওয়া যাবে। তো এটা কিছু নিউমেরিক ভ্যালু দিয়ে যদি দেখা যায় তাহলে ভালো বোঝা যাবে, সেটা আমি পরে দেখানোর চেষ্টা করছি। তো এইভাবে একটা ফিক্সড মেমোরি লোকেশন দিয়ে আমরা কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন করে থাকি, কিন্তু এটার অনেক বেশি কমপ্লিকেশনস রয়েছে, এটার অনেক লিমিটেশনস রয়েছে। তো এখানে যে কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন সেগুলোর মধ্যে মাল্টিপল সাইজ পার্টিশন এখানে করা হয়ে থাকে। আর এখানে কি বলা হয়েছে যে ডিগ্রি অফ মাল্টিপ্রোগ্রামিং লিমিটেড বাই দ্য নাম্বার অফ পার্টিশনস। তো এখানে আমি সরাসরি এক্সাম্পলে চলে আসি। তো এখানে যেটা বলা হয়েছে যে ওভারঅল ফিজিক্যাল মেমোরি বা মেন মেমোরি রয়েছে তার একটা পোর্শন অপারেটিং সিস্টেমের জন্য বরাদ্দ রয়েছে, মানে এইটা হচ্ছে রেসিডেন্ট মেমোরি। রেসিডেন্ট মেমোরি মানে এখানে অপারেটিং সিস্টেমই থাকবে, সেখানে অন্য কোনো ইউজার প্রসেস বা অন্য কোনো প্রসেসকে অ্যালার্ট করা যাবে না, মানে এটাকে আমরা মেমোরি প্রোটেক্টেড এরিয়া হিসেবে ধরতে পারি। ঠিক আছে, আর যে রিমেইনিং অ্যাড্রেস রয়েছে সেগুলোকে কিছু ব্লকে ভাগ করা হয়েছে। তো এইগুলোই বলছে মাল্টিপল পার্টিশন অ্যালোকেশন। তো ব্লকগুলো কিন্তু কন্টিগুয়াস রয়েছে, এর মধ্যে কোনো ফাঁক নেই। যেমন এখানে প্রসেস P5 কে রাখা হয়েছে, এখানে প্রসেস P8 কে রাখা হয়েছে, এখানে P2 কে রাখা হয়েছে। আর এখানে যে মেমোরি ব্লকগুলো রয়েছে সেগুলো কিন্তু ফিক্স সাইজ পার্টিশন, কিন্তু এগুলো ভেরিয়েবল সাইজ পার্টিশনও করা যেতে পারে, মানে ফিক্স সাইজও হতে পারে, ভেরিয়েবল পার্টিশনও করা যেতে পারে, কিন্তু এটা পুরোটাই চলছে কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশনের মধ্যে। তো যখন একটা প্রসেস আসবে, মানে নতুন একটা এইভাবে লজিক্যাল অ্যাড্রেস যখন জেনারেট হবে, লজিক্যাল অ্যাড্রেস জেনারেট হওয়ার পরে সাপোজ কোনো একটা মেমোরি এরিয়া ব্ল্যাঙ্ক রয়েছে, মানে আমি এখানে ধরে নিচ্ছি এই এক্সাম্পলটার জন্য, যেখানে আমি নোট করি। তো এখানে সাপোজ এই এরিয়াটা ফাঁকা রয়েছে, তো এখানে কোনো একটা নতুন প্রসেসকে প্লেস করতে হবে। তো নতুন প্রসেসের যে লজিক্যাল অ্যাড্রেস সেটা চেক হবে। এবার লজিক্যাল অ্যাড্রেসটা যদি অ্যাভেলেবল যে মেমোরি স্পেস রয়েছে সেটার থেকে বড় হয়, তাহলে কিন্তু এই যেখানে ট্র্যাপ বলে ডিনোট করা আছে যে অ্যাড্রেসিং এরর হবে, মানে সেখানে আর সেই সফটওয়্যার বা যে কোড রয়েছে বা যে প্রোগ্রাম ডেটা রয়েছে সেটা এখানে প্লেস করা যাবে না। যদি এখানে প্লেস করা সম্ভব হয় তখন কি হবে, এই যে লিমিট রেজিস্টার সেটা প্রথম চেক হলো। এবার হচ্ছে যে এখানে যেটা রয়েছে রিলোকেশন রেজিস্টার। তো রিলোকেশন রেজিস্টারের এই যে কারেন্ট যে মেমোরি এরিয়া অবধি অকুপাই করা আছে তার ভ্যালুটা ধরবে, তার সাথে যে নতুন যে লজিক্যাল অ্যাড্রেস সেটা আসছে সেটা এর সাথে অ্যাডিশন হবে, অ্যাডিশন হয়ে এফেক্টিভ অ্যাড্রেস পাওয়া যাবে। সাপোজ এখানে আমি যদি ধরে নিই সাপোজ 1888 এরকম একটা মেমোরি লোকেশন অবধি অকুপাইড রয়েছে। এবার সেখানে আরও একটা ডেটা এলো যেটা হয়তো সাপোজ 10 কেবি। তো এখানে এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস 1888, মানে টোটাল মেমোরি, এটা আমি যদি হেক্সে বলি লেখা রয়েছে, তো এটা হচ্ছে 0000 আর এরকম হয়তো হেক্স অ্যাড্রেস রয়েছে। আর এখানে যে মেমোরির লাস্ট অ্যাড্রেস সেটা হয়তো FFFF, এটা হচ্ছে একটা হেক্স অ্যাড্রেস, এটা মেন মেমোরির অ্যাড্রেস। তো মেন মেমোরির এরকম কোন অ্যাকচুয়াল ফিজিক্যাল লোকেশন কোনটা সেটাই হচ্ছে ফিজিক্যাল মেমোরি। ফিজিক্যাল মেমোরি কি, এই লজিক্যাল অ্যাড্রেস সেটার সাইজ
তার সাথে রিলোকেশন রেজিস্টার যেখানে পয়েন্ট করে আছে সেটা অ্যাড হয়ে এফেক্টিভ যে অ্যাড্রেসটা পাওয়া গেল সেটাই হচ্ছে তার ফিজিক্যাল অ্যাড্রেস। ঠিক আছে, তো এইভাবে কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন করে ফিজিক্যাল অ্যাড্রেস পাওয়া যায়। তার মানে একটা যদি প্রসেস, লেটস সে প্রসেস 11, সেটা যদি জেনারেট হয় আর সে হয়তো এই পার্টিশনটাতে প্লেসড হবে, তাহলে এই পার্টিশনের আগে অবধি কোন ভ্যালু রয়েছে 1888, এটা একটা আমি এক্সাম্পল ধরে নিচ্ছি র্যান্ডম একটা, এটা মেমোরি অ্যাড্রেস। তো তার সাথে এর যে সাইজ সেটা অ্যাড হয়ে যে ফিজিক্যাল মেমোরি লোকেশন কোথাও একটা রাখবে, এখানে কোথাও একটা প্লেস করতে হবে। তো এইটা, তো এখানে কি কি পয়েন্ট রয়েছে, এখানে হচ্ছে ভেরিয়েবল পার্টিশন, সাইজেস ফর এফিসিয়েন্সি, মানে এখানে একটা এই যে পার্টিশনটা রয়েছে এটা একটা বড় একটা সাইজ বলতে পারি। আচ্ছা, এখানে ছোট ছোট সাইজ রয়েছে বিভিন্ন, তো এরকম ভাবে আলাদা আলাদা সাইজ ডিনোট করা যেতে পারে, বা অপারেটিং সিস্টেম আলাদা আলাদা মেমোরি এরিয়া বা মেমোরি পার্টিশন এরকম ভাবে মেনটেন করতে পারে, কিন্তু পুরোটাই এটা মনে রাখতে হবে কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন। আচ্ছা, তো এখানে যেটা অবশ্যই হবে খুব বেসিক প্রসেস, যে যখন কোনো প্রসেস আসবে বা কোনো কোড মেন মেমোরিতে লোড হতে চাইবে, তখন সে কি খুঁজবে, যে এরকম একটা মেমোরি এরিয়া, ব্ল্যাঙ্ক মেমোরি এরিয়া বা ফাঁকা রয়েছে, সেরকম লার্জ এনাফ হবে যেটা ওই প্রসেসটার যে সাইজ সেটাকে অ্যালোকেট করতে পারবে বা অ্যাকোমোডেট করতে পারবে। তো সেই আর কি, সেখানে যদি না রাখতে পারে বা এরকম কোনো অ্যাড্রেস যদি খুঁজেই না পায়, তাহলে কিন্তু লজিক্যাল অ্যাড্রেস এখানে লিমিট রেজিস্টার এরর দেবে, সেখানে এই ট্র্যাপ বলা হচ্ছে এটাকে, এখানে ট্র্যাপ সিগন্যাল আসবে, সেটা কি অ্যাড্রেসিং এরর, তখন কিন্তু সেই প্রোগ্রাম এখানে লোড হতে পারবে না। তো অপারেটিং সিস্টেম মেনটেন্স ইনফরমেশন অ্যাবাউট অ্যালোকেটেড পার্টিশন আর ফ্রি পার্টিশন, তার মানে অপারেটিং সিস্টেম এটা জানবে যে কোন কোন পার্টিশন ফাঁকা রয়েছে, কোন কোন পার্টিশন অলরেডি অ্যালোকেটেড রয়েছে। তো এইভাবে মাল্টিপল পার্টিশন অ্যালোকেশন হয় কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে। এবার দেখতে হবে যে কিছু স্ট্র্যাটেজি যেগুলো দিয়ে ডিনোট করা হয় যে একটা প্রসেস অল অ্যাভেলেবল ফ্রি স্পেসেসের মধ্যে কোনটার মধ্যে প্লেসড হবে। তো এটা কিভাবে কি বলা হচ্ছে, যে এখানে তো আমি একটু এই ডায়াগ্রামটা নিয়ে দেখাই। সাপোজ এখানে এরকম একটা দুটো নয়, এরকম বেশ কিছু হয়তো পার্টিশন রয়েছে। ঠিক আছে, যে এখানে এইটা একটা বড় পার্টিশন না, এখানে এরকম অনেকগুলো পার্টিশন রয়েছে আলাদা আলাদা সাইজের। তো এবারে কোনো একটা প্রসেস এলো, কোনো একটা র্যান্ডম কোনো একটা প্রসেস এলো, সাপোজ কোনো প্রসেস এলো সাপোজ পিএন এলো, পিএন বলে একটা প্রসেস এলো। তো পিএন এসে পিএন এবার কোথায় প্লেসড হবে, তার কাছে এইটাও রয়েছে, তার কাছে এই পার্টিশনটাও রয়েছে, তার কাছে এই পার্টিশনটা রয়েছে, আর দেখতে পাচ্ছি কি তিনটে পার্টিশনের তিন রকম সাইজ। আচ্ছা, আমি আমাদের সুবিধার জন্য যদি এটাকে আমি ক্লিয়ার করার চেষ্টা করি, তো দেখা যাক এটা। তো সাপোজ এই যে পিএন কোথায় প্লেস হবে সেটারও কিন্তু আলাদা প্রসিডিওর বলা আছে। পিএন এখানেও প্লেস হতে পারে, এখানেও প্লেস হতে পারে, এখানেও প্লেস হতে পারে, হয়তো তিনটে জায়গার মধ্যেই পিএন কে বসানো যাবে, তাহলে পিএন কোথায় বসবে। বা এই ছবিটা যদি ধরি, এখানে সাপোজ এখানে একটা আমি ছোট জায়গা করলাম এক্সট্রা, এই পাশে একটা, এখানে আর একটা পার্টিশন করলাম, তার মানে এই যে পার্টিশনটার এটার জায়গা কিন্তু অনেকটা বেশি, এটার সব থেকে কম, এটার এই দুটোর মাঝামাঝি বলতে পারি। তো পিএন বলে একটা প্রসেস হলো, তো পিএন কোথায় প্লেস হবে তার যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিগুলো এখানে ডিসকাস করা হয়েছে। একটাকে বলছে বেস্ট ফিট। তো বেস্ট ফিট মানে কি, বেস্ট ফিটটা আমি আগে বলছি। বেস্ট ফিট মানে হচ্ছে সাপোজ পিএন এর যে সাইজ, এই পিএন এর যে কোডটা, সেটা এমন একটা জায়গায় প্লেস করা হবে যেখানে প্লেস করলে বেশি জায়গা নষ্ট হবে না বা বেশি জায়গা এক্সট্রা পড়ে থাকবে না, সেরকম। সাপোজ এই যে এখানে যে পার্টিশনটা করা আছে, সাপোজ এইটার সাইজ হচ্ছে 100 হয়তো কে মানে কেবি। আচ্ছা, এইটার সাইজ একটু বড় আছে, এটাকে আমি দিলাম 180 এরকম কেবি। আর সাপোজ এইটার সাইজ দিচ্ছি 70। এবারে যে পিএন এর সাইজ যদি আমি ধরে নিই সাপোজ 110, এবারে 110 কে ও কোথায় রাখতে হবে, এখানে অবশ্য একটাই অপশন রয়েছে যেখানে 180। ঠিক আছে, এটা আমি একটু চেঞ্জ করছি, আর এখানে 110 না রেখে একটু 110 না করে আমি এটাকে করছি যে সাপোজ 70, এটাকে আমি 90 করে দিচ্ছি। তো
তো আমি যদি 90 করি, ওর কাছে কিন্তু দুটো অপশন রয়েছে, 100 কেজি সাইজ সেটার মধ্যে রাখতে পারে, 180 সেটার মধ্যে রাখতে পারে, 70 কেজি এটার সাইজ সেখানে রাখতে পারবে না। তো এখানে বেস্ট ফিট যদি স্ট্র্যাটেজি ইউজ করা, তাহলে কিন্তু 100 কেজি স্পেসটা রয়েছে সেটার মধ্যে পিএনকে রাখবে। তো এটা কেন রাখা হলো? কারণ এটার মধ্যে যদি পিএনকে রাখে, এখানে মাত্র 10 কেবি জায়গা বা 10 কেব এরিয়া, মেমোরি এরিয়া নষ্ট হয়েছে, তার মানে বেস্ট ফিট এখানে। আচ্ছা, যদি সিমিলারলি এখানে পিএনকে, যদি সাপোজ আমি একটা অন্য এক্সাম্পল নিই, সাপোজ আরেকটা রয়েছে সেটা হচ্ছে পিআই, ঠিক আছে, পিআই রয়েছে। এবার পিআই এর সাইজ হয়তো, সাপোজ আমি এটার সাইজ বলছি, হয়তো এটা খুব কম, এটা হচ্ছে 40, এটার সাইজ হয়তো 50, আর এইটার সাইজ হয়তো 80। তো এখানে পিআই, এবার পিআই এর সাইজ হচ্ছে লেটস সে 35। এটা আমি যদি বেস্ট ফিট স্ট্র্যাটেজি ইউজ করি আর এইখানে প্লেস করতে চাই, তখন কোথায় যাবে? বেস্ট ফিটে এইটাতে যাবে, প্রথমটাতেই যাবে 50-তে, কারণ 50টা সবথেকে 35 এর কাছাকাছি, বেশি জায়গা নষ্ট হবে না। আর যদি এখানে এখানে 40 নিয়েছি, তো এখানে যাবে কোথায়? 40-র মধ্যে যাবে। বেস্ট ফিটের ক্ষেত্রে এটা 40-র মধ্যে যাবে, কারণ 40-তে দিলে এটা মাত্র 5 কেবি জায়গা নষ্ট হচ্ছে, তো 40-র মধ্যে যাবে। যদি এখানে ফার্স্ট ফিট স্ট্র্যাটেজি ইউজ করা হয়, তো বেস্ট ফিটটা বললাম, এরপরে রয়েছে ফার্স্ট ফিট। তো ফার্স্ট ফিট স্ট্র্যাটেজি যদি ইউজ করা হয়, তখন কোনটা যাবে? প্রথম যেটা অ্যাভেলেবেল পাবে সেটার মধ্যে। মানে এখানে প্রথম অ্যাভেলেবেল কোনটা আছে? 50K, এই জায়গাটা ফ্রি রয়েছে, তো এখানে 35টা এটার মধ্যেই প্লেস হবে। এতে কিন্তু একটু বেশি জায়গা নষ্ট হলো। আর অবশ্যই এখানে যদি 35-এর থেকে ছোট জায়গা থাকতো, তখন সেটা রাখতে পারতো না, তার মানে মেমোরি সার্চ করে প্রথম যে অ্যাভেলেবেল স্পেস পাবে সেটার মধ্যে এখানে প্লেস করে দেবে। তার জন্য যেটা মেমোরি এরিয়া নষ্ট হবে সেটা ঠিক আছে। তাহলে দুটোর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি? প্রথমত, যদি ফার্স্ট ফিট ইউজ করা হয়, এটা মেমোরি সার্চিং বা মেমোরি যে ইন্ডেক্সিং সেটা অনেক কম হচ্ছে, মানে ইন্ডেক্স সার্চিং কম হয়েছে। কেননা প্রথম যে অ্যাভেলেবেল মেমোরি এরিয়া সেটাই দেখবে, সেখানে প্লেস করতে না পারলে পরের অ্যাভেলেবেল মেমোরি এরিয়া সেখানেই প্লেস করে দেবে, তখন কিন্তু পুরো মেমোরি সার্চ করার দরকার পড়ছে না। তো এটা একটা অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কোনটা? ফার্স্ট ফিটের ক্ষেত্রে যে অনেকটা বেশি জায়গা নষ্ট হতে পারে। সাপোজ এখানে যদি 50-এর বদলে হয়তো 250 যে কোনো স্টোরেজ থাকতো, তখনও কিন্তু ফার্স্ট ফিট স্ট্র্যাটেজিতে এখানে এটাকে প্লেস করে দিত, এই পিআইটাকে। আর এটাই একটা ডিসঅ্যাডভান্টেজ। সেখান থেকে বেস্ট ফিটের অ্যাডভান্টেজ কি? যে বেস্ট মেমোরি ইউটিলাইজেশন যেখানে হবে সেখানেই রাখবে, মানে পুরো মেমোরি সার্চ করে সবথেকে ছোট জায়গা, মানে ও যেখানে সবথেকে ভালো ফিট বসবে সেখানেই অ্যালোকেট হবে। কিন্তু এটার অসুবিধা কি? মেমোরি কমপ্লেক্সিটি, কারণ এখানে পুরো মেমোরিটা সার্চ করতে হবে। তো যে সার্চ করে কম্পেয়ার করতে হবে যে কোনটার সাথে, একটা চেকিং রাখতে হবে সবসময় যে অ্যাভেলেবেল যে মেমোরি এরিয়াটা পেয়েছে সেটা কতটা অন্যটার থেকে বেটার, সবসময় একটা এরকম চেকিং চলবে। আর পুরো মেমোরি সার্চ করতে হবে, সেই জন্য এটা একটু কমপ্লেক্স। তো এই দুটোই স্ট্র্যাটেজি রয়েছে। তো যে আরেকটা স্ট্র্যাটেজি রয়েছে সেটা আসছে, তো দুটো স্ট্র্যাটেজি মোটামুটি ফলো করা যায়। তো এখানে বেস্ট ফিটে প্রডিউস দ্য স্মলেস্ট লেফট ওভার হোল, এটা বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট। তো প্রথম হোল, ফার্স্ট ফিটের ক্ষেত্রে প্রথম যেটা সব থেকে বড় এরিয়া পাবে, মেমোরি এরিয়া পাবে, সেখানেই এটা প্লেসড হয়ে যাবে। আচ্ছা, ওয়ার্স্ট ফিট কোনটা? ওয়ার্স্ট ফিট একদমই অ্যাপ্লিকেবল নয়। ওয়ার্স্ট ফিট মানে হচ্ছে পুরো মেমোরি সার্চ করবে, সেখানে সব থেকে খারাপ যে অ্যালোকেশন সেইটা ও অ্যাকসেপ্ট করবে। মানে কি? আই আছে, এটা 35K সাইজ, সাপোজ এই পুরো মেমোরিটা সার্চ করলো, কোনখানে রাখলে সব থেকে বেশি মেমোরি এরিয়া লেফট ওভার থাকবে সেইখানে এটাকে প্লেস করবে, তাতে অনেক মেমোরি এরিয়া নষ্ট হবে। তো এটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, এইভাবে কখনোই ইমপ্লিমেন্ট করা হয় না। তো এটা খুবই বাজে একটা স্ট্র্যাটেজি ওয়ার্স্ট ফিটটা, ওই জন্য নামও দেওয়া হয়েছে ওয়ার্স্ট ফিট। তো থিওরিটিক্যাল স্টাডির জন্য এই টার্মটাকে ইউজ করা হয়েছে, তো এটার কোনো ইমপ্লিকেশন নেই। তো এরকম যদি আমি ফিক্স সাইজ বা ভেরিয়েবল সাইজ পার্টিশন করি কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে, তখন এই স্ট্র্যাটেজি অনুযায়ী বেস্ট ফিট, ফার্স্ট ফিট, ওয়ার্স্ট ফিট, এই স্ট্র্যাটেজি অনুযায়ী যে আপকামিং যে প্রসেসগুলো জেনারেট হবে সেগুলো ওখানে প্লেস হবে। তো এখান থেকে বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করা যেতে পারে, যে সাপোজ একটা প্রসেসের সাইজ দেওয়া হলো বা অ্যাভেলেবল মেমোরি এরিয়া দেওয়া হলো, যে কোন মেমোরি এরিয়াগুলো ফ্রি রয়েছে। এবারে কিছু প্রসেস হলো, হয়তো 5টা কি 10টা প্রসেস হলো, এবার সেই প্রসেসগুলো কোন অর্ডারে এই মেমোরি এরিয়াটা ফিল আপ করবে, সেই ধরনের প্রবলেম এখান থেকে থাকতে পারে। আচ্ছা, তো এখানে আরেকটা
যে বলা হচ্ছে যে এখানে কিছু মেমোরি এরিয়া নষ্ট হবে। তো সে নষ্ট হওয়ার ব্যাপারটা কি? নষ্ট হওয়ার ব্যাপারটা হচ্ছে যে এখানে সাপোজ এখানে পি আই কে কোথাও একটা প্লেস করা হলো, বাকি জায়গাটা নষ্ট হলো, এরকমভাবে অন্য প্রসেস আসবে, তাকেও কোনো একটা জায়গা প্লেস করা হবে, কিছুটা জায়গা নষ্ট হবে। তো এইরকম যে ব্যাপারটা, এটা কি হচ্ছে যে কোড বা ডেটা সেটা মেমোরির বিভিন্ন লোকেশনে ছড়িয়ে ছিটিয়ে আছে, পরপর নেই। তো এর ফলে কি হচ্ছে, হয়তো মেমোরিতে স্ক্যাটার্ড ওয়েতে অনেক জায়গা রয়েছে। সাপোজ এখানে হয়তো স্ক্যাটার্ড ওয়েতে বেশ কিছু মেমোরি এরিয়া রয়েছে। সাপোজ এখানে কিছু মেমোরি এরিয়া রয়েছে, এখানে কিছু মেমোরি এরিয়া ফাঁকা পড়ে আছে। কিন্তু এগুলো কেন ফাঁকা পড়ে আছে? কারণ এই সব ব্লকে যে সমস্ত প্রসেস প্লেস করা আছে তারা এই পুরো জায়গাটা নিতে পারেনি, সেই জন্য এরকম ফাঁকা পড়ে আছে। কিন্তু ফাঁকা যেটা রয়েছে, ওএসের এখানে এটা দেওয়া ঠিক হবে না, কিন্তু ফাঁকা যেটা রয়েছে সেটা কি কন্টিগুয়াস নয়। তো সেই জন্য প্রবলেম, হয়তো ছড়িয়ে ছিটিয়ে অনেকটা মেমোরি এরিয়া পাওয়া যাবে, কিন্তু যেহেতু এটা কন্টিগুয়াসলি এই যে ব্ল্যাঙ্ক স্পেস বা হোলগুলো নেই, তখন কোনো প্রসেস যদি এখানে প্লেসড হতে চায় তখন সেখানে আসতে পারবে না। মেমোরিতে হয়তো ফাঁকা জায়গা আছে, কিন্তু সেটা কি ছড়িয়ে ছিটিয়ে আছে, স্ক্যাটার্ড ওয়েতে আছে, বা আমরা বলি ফ্র্যাগমেন্টেড হয়ে আছে। ফ্র্যাগমেন্টেড ওয়েতে রাখা মানে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ফ্র্যাগমেন্টেশন রয়েছে। তো মেমোরির মধ্যে ফ্র্যাগমেন্টেশন থেকে যায়। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের পরবর্তী টার্ম যেটার সাথে আমাদের পরিচিত হতে হবে, সেটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। তো ফ্র্যাগমেন্টেশন কি? ফ্র্যাগমেন্টেশন হচ্ছে যে টোটাল মেমোরি স্পেস এক্সিস্টস টু স্যাটিসফাই রিকোয়েস্ট বাট ইট ইজ নট কন্টিগুয়াস। তো যেটা বললাম যে কন্টিগুয়াস মেমোরি লোকেশন নয়। আর তো এখানে আমি থার্ড পয়েন্ট আগে বলি, দ্য ফার্স্ট ফিট অ্যানালিসিস রিভিলস দ্যাট গিভেন n ব্লকস অ্যালোকেটেড 0.5 n ব্লকস লস্ট টু ফ্র্যাগমেন্টেশন। মানে এটা 50% রুল বলে, মানে এখানে যে 1/3 মে বি আনইউজেবল, মানে এতটা মেমোরি এরিয়া এখানে থাকা সত্ত্বেও সেটা কিন্তু আনইউজেবল হয়ে যায় ফ্র্যাগমেন্টেশনের কারণে। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট রয়েছে যেটা হলো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। আগে যেটা বললাম এতক্ষণ সেই ব্যাপারটাকে বলে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। তো এটা একটু অন্য ধরনের। তো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা আমরা পেজিং বা ওই সমস্ত ক্ষেত্রে আরও বেশি দেখতে পাবো। ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন মানে আপাতত এখানে আমি কনসেপ্টটা একটু বলার চেষ্টা করি। সাপোজ একটা মেমোরি লোকেশন রয়েছে, ফ্রি রয়েছে, যেমন এইটা এখন আমি বলছি ফ্রি রয়েছে পুরোপুরি। এবারে কোনো একটা প্রসেস এলো যেটা এখানে রাখা হলো, যেটা সাইজ এর থেকে হয়তো ছোট, কিন্তু সেই প্রসেসটাকে পুরো এরিয়াটাই দিয়ে দেওয়া হলো, মানে পুরো এরিয়াটাতেই প্রসেসটাকে অ্যালার্ট করে দেওয়া হলো। এবার এর ফলে কি হলো, অপারেটিং সিস্টেমের কাছে এরকম রেকর্ড থাকলো যে লোকেশনটা রয়েছে পুরোটা প্রসেসটা অকুপাই করে নিয়েছে বা পুরোটা অ্যালার্ট করা হয়েছে, কিন্তু ইন্টারনালি কিছুটা জায়গা কিন্তু ফাঁকা পড়ে থাকে। তো এই ধরনের যদি সিচুয়েশন আসে তখন সেটাকে বলে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। মানে এটা বলা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন ইজ ইন্টারনাল টু দ্য ব্লক। মানে এখানে আমি যদি বলি যে সাপোজ কোনো ক্লাসরুমে হয়তো 10টা বেঞ্চ রয়েছে, প্রত্যেকটা বেঞ্চে হয়তো 5 জন করে স্টুডেন্ট বসতে পারে। তো এরপরে এরকম তাহলে টোটাল 50 নাম্বার অফ স্টুডেন্টসকে আমরা অ্যালার্ট করতে পারবো সেই ক্লাসরুমের মধ্যে। এবার সাপোজ নাম্বার অফ স্টুডেন্টস রয়েছে 47, তার মানে কোনো একটা বেঞ্চে হয়তো 3 জন বসবে, 5 জনের বদলে 3 জন বসবে। কিন্তু কি করা হলো, এই 3 জন যে বসবে সেটার আলাদা করে ট্র্যাক না রেখে কোনো একটা বেঞ্চে 5 জনের জায়গায় 3 জনকে বসিয়ে দেওয়া হলো। এরপরে এর ফলে কি হলো, এবার কিন্তু রেকর্ডে কি রাখা হলো যে ঘরটা পুরোপুরি ফিল আপ হয়ে গেছে। তো সেরকমই অপারেটিং সিস্টেমের কাছে এটা এন্ট্রি থাকবে যে পুরো স্পেসটা ফিল আপ হয়ে গেছে, কিন্তু কি ইন্টারনালি কিছু জায়গা হয়তো ফাঁকা পড়ে থাকে। তার মানে ফ্র্যাগমেন্টেশন রয়েছে, কিন্তু সেটা ব্লকের মধ্যে, সেটা অপারেটিং সিস্টেমের কাছে আর কোনো ইনফরমেশন বা এন্ট্রি রাখবে না। এটা কেন করা হয়, এটা পেজিং যখন বলা হবে তখন এটা আরো ভালোভাবে বোঝা যাবে যে এরকম কোনো এন্ট্রি থাকবে না। তো এটাকে বলা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন ইজ ইন্টারনাল টু দ্য ব্লক, সেই জন্য এটাকে বলা হয় ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। তো নর্মালি যেটা বলি যে নর্মাল যে ফ্র্যাগমেন্টেশন বা সেটা হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, যে মেমোরি এরিয়াতে এরকম স্ক্যাটার্ড বা ফ্র্যাগমেন্টেড ওয়েতে রয়েছে, সেইটাকে বলা হয় এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। আর ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন মানে ফ্র্যাগমেন্টেড উইথ রেসপেক্ট টু এ পার্টিকুলার মেমোরি ব্লক, সেটাকে বলা হয় ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। তো এটা নিয়ে আরও ডিটেলে পরে আলোচনা করা যাবে যখন পেজিং পড়া হবে। তো এখানে ফ্র্যাগমেন্টেশনকে আমরা রিকভার করতে পারি, কীভাবে করতে পারি? এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনকে আমরা রিকভার করার যে টেকনিক ইউজ করি সেটাকে বলা হয় কম্প্যাকশন। তো কম্প্যাকশন বলা হয়, কম্প্যাকশন মানে কি কম্প্যাক্ট করে দেওয়া, যে কম্প্যাক্ট করে যে পুরো যে
স্ক্যাটার্ড ওয়েতে মেমোরি এরিয়ার বা এই সমস্ত কোড বা ডেটা সেগমেন্টগুলো রয়েছে সেগুলোকে এক জায়গায় করে কম্প্যাক্ট করে দেওয়া, পুরো মেমোরি লোকেশনের মধ্যে শিফট করানো। তাহলে কি হবে, যে স্ক্যাটার্ড বা ফ্র্যাগমেন্টেড মেমোরি এরিয়া রয়েছে সেগুলো কন্টিনিউয়াস একটা জায়গায় পাওয়া যাবে। তাতে কি হবে, বড় যে প্রসেস সেগুলোকে সেখানে প্লেস করা যাবে। তো এটা তখনই সম্ভব যদি ডাইনামিক মেমোরি অ্যালোকেশন হয়। তো এটা একটু কমপ্লিকেটেড টেকনিক, যেটা খুব সিম্পল ওয়েতে করা যাবে না, কারণ আমার যে পুরো মেমোরি ডেটা রয়েছে, পুরো মেমোরি ডেটাকে কিন্তু এরকমভাবে শিফট করাতে হবে। সেখানে যদি আইও অপারেশন ইনভলভ হয়, মেন মেমোরি থেকে আইওতে ডেটা যাবে, এরকম কোনো অ্যাক্টিভ অপারেশন থাকে, তখন কিন্তু এটা ইমপ্লিমেন্ট করা অসুবিধা। তো এই ভিডিওতে এই অবধি। তো এই ছিল যে কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন ইন মেন মেমোরি ম্যানেজমেন্ট।